বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো এবং যথারীতি বাসায় অবস্থান করছো। তোমাদের সাথে আজ আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আর তোমাদের সাথে আলোচনায় আছে আমি কে এম আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ি সেনানিবাস, খাগড়াছড়ি। তো শুরুতেই জেনে নেওয়া যাক আজকে আলোচনায় কী কী থাকছে। আজকে আলোচনায় থাকছে তোমাদের এন-তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, এন-তম কক্ষপথে ব্যাসার্ধ এবং এই সংক্রান্ত কিছু অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে এন-তম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের দুটি সমন্বয় থেকে আমরা একটা সূত্রের উপপাদন করেছি। তো সেটা একটু দেখা যাক। বিজ্ঞানী রাদারফোর্ড একটা কথা বলেছেন, তার এই মতবাদের মধ্যে একটা ছিল যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘোরে এবং ইলেকট্রন এবং নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, যাকে আমরা বলি কেন্দ্রমুখী আকর্ষণ বল, তাহলে ইলেকট্রন অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল আর ঘূর্ণনের কারণে ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তোমরা এই কেন্দ্রমুখী বলটা তোমরা সহজে বুঝতে পারো যে আমি যেমন এখানে ধরলাম যে একটা পরমাণু, এখানে এই জেড সংখ্যক পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসের জেড সংখ্যক প্রোটন আছে, আর একটা এইটা হচ্ছে একটা প্রোটন বা ইলেকট্রনের চার্জ বা আধান, আর একটা ইলেকট্রনের তো এই নিউক্লিয়াসের প্রোটনগুলো ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই আকর্ষণকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আর এটার কারণে হয় কেন্দ্রমুখী বল। অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণের কারণে এরকম ইলেকট্রনগুলো কোন দিকে তার আকর্ষণ বলটা থাকে হচ্ছে কেন্দ্রের দিকে, আর ঘূর্ণনের কারণে ইলেকট্রনের মধ্যে সৃষ্টি হয় কেন্দ্র বিমুখী বলের। কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে এই ধরনের, তোমরা যদি কোনো একটা খুঁটিকে ধরে তোমার এক হাত দিয়ে খুঁটিটাকে ধরে তার চতুর্পাশে তুমি যদি দৌড়াইতে থাকো, একসময় তোমার হাতটা যদি ছুটে যায়, তুমি কিন্তু যে বৃত্ত দিয়ে তুমি দৌড়াতেছিলে তুমি কিন্তু এসছে বাইরে পড়ে যাবে। অর্থাৎ সব সময় কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, তাহলে ওই বস্তুটা কিন্তু সব সময় ওর বস্তু থেকে বাইরে চলে যেতে চায়। এটাকে বলা হয় এরকম কেন্দ্র বিমুখী বল। তো বলতেছে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে হয় কেন্দ্রমুখী বলের সৃষ্টি, আর ঘূর্ণনের কারণে ইলেকট্রনের মধ্যে হয় কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি। তো বিজ্ঞানী রাদারফোর্ড এই কথা বলতেছেন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তো দেখো কেন্দ্রমুখী বলটা হচ্ছে এটা, অর্থাৎ জেড সংখ্যক, আমি যদি প্রোটন ধরি যে জেড সংখ্যক প্রোটন আছে এবং এটা হচ্ছে একটি প্রোটনের চার্জ, তাহলে মোট হচ্ছে জেড আর একটা ইলেকট্রনের চার্জ তাহলে আমরা কুলম্বের সূত্র অনুসারে যেটা বলি যে আকর্ষণ বলটা J/r², আর হচ্ছে নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ ইলেকট্রনটা যে কক্ষপথে আছে তার ব্যাসার্ধ r, তাহলে আমরা বলি J/r², অর্থাৎ J/r²। এবার এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আবার কেন্দ্র বিমুখী বল, আমি যদি মনে করি এখানে ইলেকট্রনের ভর m আর বেগটা হচ্ছে v, তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r। তো বিজ্ঞানী রাদারফোর্ড বলতেছেন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। যদি তাই হয় তাহলে J/r² = mv²/r। এটা আমরা ক্যালকুলেট করলে এখানে দেখো r²r, এখানে একটা r থাকে, অর্থাৎ r = আমরা পাবো Z²/mv²। আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা। আচ্ছা, বিজ্ঞানী বোর তত্ত্ব অনুসারে আমরা আর একটা জানি যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যা সরলগণিত। অর্থাৎ বিজ্ঞানী বোর এই কথা বলতেছেন যে কোনো কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যা সরলগণিত। অতএব বোর মতবাদ অনুসারে লেখা যায় mvr = nh/2π। তো এখান থেকে যেহেতু আর এর মানটা বের করেছি, এখান থেকে আমি আর এর মানটা বের করি, তা আর হবে nh/2π/mv। তো দেখো এটাও আর এটাও আর, তাহলে আমরা সমীকরণ নম্বর 1 এবং 2, এটাও কক্ষপথের ব্যাসার্ধ, এটা কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ দুটো সমান হলে আমরা কি লিখতে পারি Z²/mv², অর্থাৎ
এই রাশিটা এবং এই রাশিটা পরস্পর কি হবে বলো, সমান হবে। আমি লিখলাম এটা। তো এখান থেকে ক্যালকুলেট দেখো, এম আছে, এটা এম আছে, এখানে ভি স্কোয়ার আছে, এখানে ভি আছে, এখানে একটা ভি থাকে। অর্থাৎ ভি ইকাল টু কি পেলাম, 2 পাই, অর্থাৎ আমরা পক্ষান্তর করলে 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। তো দেখো তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, এখানে দেখো ভি অর্থাৎ ইলেকট্রনের গতিবেগ 2 পাই, 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জেড হচ্ছে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বা পারমাণু, আর ইটা হচ্ছে চার্জ। ইটা একটু আবার একটু বলি, এই ইটা নির্ণয় করা হয়েছে একটা প্রোটন এবং একটি ইলেকট্রনকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রেখে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হয় তাকে বলা হয় অর্থাৎ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলা হয়। আর এর মানটা হচ্ছে, এই এর মানটা হচ্ছে 4.8 গুণন 10^10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো দেখো আমি আবার বলি, একটি প্রোটন এবং ইলেকট্রনকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হয় সেটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এটার মানটা হচ্ছে 4.8 গুণন 10^10 ESU। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে তাহলে 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, এর মানটাও কনস্ট্যান্ট, এর মানটা আমরা লিখে দিলাম এটা। তার এন অর্থাৎ কক্ষপথের সংখ্যা, অর্থাৎ যদি বলে প্রথম কক্ষপথ সেক্ষেত্রে এন এর মান হবে 1, দ্বিতীয় কক্ষপথ বলে এন এর মান হবে 2, তৃতীয় কক্ষপথ বলে এন এর মান হবে 3। তো এন এর মানটাও কনস্ট্যান্ট। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তোমরা জানো প্লাঙ্কের ধ্রুবকের মান, এটা সিজিএস একক আছে, আমি এখানে লিখে দিয়েছি। সিজিএস একক হচ্ছে 6.626 গুণন 10^27 আর্ক সেকেন্ড। আবার কোনো কোনো বইয়ে 24ও আছে, 6.624ও আছে, কোনো সমস্যা নেই, যে কোনো মান তো লিখলে হবে। তাহলে এই যে মান সিজিএস একক হচ্ছে 6.626 গুণন 10^27 আর্ক সেকেন্ড। আর এসআই একক হচ্ছে 6.626 গুণন 10^2034 জুল সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এই অঙ্কের মধ্যে একটা আছে একটা রাশি। আসলে এই ইটা কিন্তু নির্ণয় করা হয়েছে এই ইলেকট্রন এবং প্রোটনকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে। সুতরাং এই রাশিটা সেন্টিমিটারে নির্ণয় করা হয়েছে। সুতরাং কখন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আমি সেই কথাগুলো একটু পরবর্তীতে আসবো। তাহলে এইটা একটা গেল, এখানে কিন্তু আর এর মান নাই। দেখো এখানে এইচ এর মান কনস্ট্যান্ট, তাহলে এন এর মান সবগুলো বলতেই কনস্ট্যান্ট। শুধু আমি যদি বলি প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত, তখন শুধু এন এর মানটা হবে 1। আমি যদি বলি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত, তখন এন এর মানটা হবে 2। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপরে তাহলে এটা গেল আমাদের এরকম যে কোনো এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। এবার যদি বলা হয় এনতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়, এনতম কক্ষের ব্যাসার্ধ, যখন আমি ব্যাসার্ধ নির্ণয় করব তখন ওই রাদারফোর্ডের ওই পরমাণু মডেলের যে সিদ্ধান্ত যেটা আছে বা মতবাদ যেটা আছে সেখান থেকে আমি যেটা আর এর মান বের করেছিলাম, এবার আমি বের করব হচ্ছে কিসের মান, এবার আমি বের করব হচ্ছে ভি এর মান। দেখো তখন আমি দেখো এখান থেকে অর্থাৎ এই রাশি থেকে আমি কিসের মান বের করব, ভি, অর্থাৎ জেড, এটা তো সমান, অর্থাৎ ভি স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি, অর্থাৎ এখানটা আর স্কোয়ার, তো এখানে আর, তাহলে এখানে থাকে একটা আর, অর্থাৎ ভি স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার ডিভাইড বাই এম আর। এটা পেলাম আমি এই কার থেকে, রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। এবার আমি বোর পরমাণু মডেল থেকে তাহলে আমাকে কি বের করতে হবে, ভি এর মানটা বের করতে হবে। আমি এখানে ভি এর মানটা বের করলাম বা ভি স্কোয়ারের মানটা বের করলাম হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। এবার আমি বোর পরমাণু মডেল থেকে ভি এর মানটা বের করতে, বোর পরমাণু মডেলে আমরা কি জানি যে এম ভি আর ইকাল টু এন এস ডিভাইডেড বাই 2 পাই, অর্থাৎ ভি ইকাল টু কি লেখা যায়, এন এস ডিভাইডেড বাই 2 পাই এম ভি। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান, আর এটা হচ্ছে ভি এর মান। শুধু এখানে আমি স্কোয়ার করলে কি পাবো, ভি স্কোয়ার ইকাল টু এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো দেখো এটাও ভি স্কোয়ার, এই রাশিটাও ভি স্কোয়ার। সুতরাং কি লেখা যায়, এটা সমান অর্থাৎ জেড স্কোয়ার ডিভাইড বাই এম ভি, আর হচ্ছে এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। আর এখানে দেখো এম, একটা এম থাকে, এখানে আর, এটা আর স্কোয়ার, তো এখানে একটা আর থাকে। তো আমাদের এটা যদি আমি ক্যালকুলেট করি, পক্ষান্ত করি, অথবা আর ইকাল টু কি পাবো, দেখো পক্ষান্ত করে আর ইকাল টু হবে এন স্কোয়ার এ স্কোয়ার
নিচে হবে কি 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তো আমি দেখো এখানে এন এর মান তো আগে বলেছিলাম এইচ 4 পাই এম হচ্ছে ইলেকট্রনের ভর সিজিএস এককে কিন্তু 9.1 গুণন 10⁻28 গ্রাম, আর এটা হচ্ছে সিজিএস এককে। আর এসআই এককে হবে 9.1 গুণন 10⁻31 কেজি। আচ্ছা, তো এখানে দেখো আবার আছে, অর্থাৎ রাশিটা কিন্তু আমি আবার বলি রাশিটা কিন্তু নির্ণয় করা হয়েছে ইলেকট্রন এবং প্রোটনকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে। সুতরাং যে সূত্রের মধ্যে থাকবে সেই সূত্রের অঙ্কগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে সিজিএস এককে করতে হবে। কারণ কোনো সূত্রের কোনো একটা রাশি যদি সিজিএস এককে হয়, বাকি রাশিগুলোকে অবশ্যই সিজিএস এককে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তো এখানে কিন্তু ভি নাই, ভি নাই, এখানে শুধু আর নির্ণয় করতে চাইলে, তো কখনো যদি এরকম কোনো ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া না থাকে, বেগ বের করতে বলা হয়, তখন এক ধরনের সূত্র। আবার কখনো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তখন এক ধরনের সূত্র। তো প্রিয় শিক্ষার্থী, আমি কিছু অঙ্ক নিয়ে একটু কথা বলি। যেমন আছে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষের ব্যাসার্ধ এত মিটার হলে উক্ত কক্ষের ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। তো দেখো এখানে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, ওই কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। আমাদের দেখো আমরা কিন্তু যতই অঙ্ক করি, আমাদের অঙ্ক কিন্তু এই টেকনিকগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমি এই কোন ভাষা থাকলে কোন নিয়মে করব, আমাকে সেটা কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তো দেখো এখানে ব্যাসার্ধ আছে, বেগ নির্ণয় করতে বলছে। যদি কখনো ব্যাসার্ধ থাকে বেগ নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের এই সূত্র, অর্থাৎ এম ভি আর ইকুয়াল টু এন এস ডিভাইডেড বাই 2 পাই। দেখো এখানে ভিও আছে, অর্থাৎ ইলেকট্রনের গতিবেগ আছে, আবার কক্ষপথের ব্যাসার্ধ আছে। এই কারণে যদি কখনো এই কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে, বেগ নির্ণয় করতে বলা হয়, অথবা কোনো কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ আছে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাহলে এই দুটো অঙ্কের জন্য একটাই সূত্র, সেটা হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন এস ডিভাইডেড বাই 2 পাই। আর যদি কখনো, যেমন আমি এখানে 2 নম্বর অঙ্কটা দেখি, বলতেছে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষের ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু কি নাই, চতুর্থ কক্ষপথের ইলেকট্রনের, অর্থাৎ চতুর্থ কক্ষপথের কিন্তু ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু বেগ চাইছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া না থাকলে বেগ নির্ণয় করতে চাইলে আমাদের সূত্রটা হবে এটা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যেটা লিখছি 2 নাম্বারটা, অর্থাৎ যখন ব্যাসার্ধ থাকবে না বেগ নির্ণয় করতে বলা হবে, ব্যাসার্ধ থাকবে না বেগ নির্ণয় করতে বলা হবে, তখন আমাদের এটা 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এনএস। আর যখন ব্যাসার্ধ থাকবে বেগ নির্ণয় করতে বলা হবে, তখন হচ্ছে এটা। আর দেখো এখানে কিন্তু নাই, অর্থাৎ এম ভি আর ইকুয়াল টু এন এস ডিভাইডেড বাই 2 পাই, অর্থাৎ 1 নং সূত্রের মধ্যে না থাকার কারণে এই 1 নং সূত্রের অঙ্কগুলো আমি সিজিএস এককেও করতে পারবো, আবার এসআই এককেও করতে পারবো। কিন্তু 2 নং সূত্র দিয়ে যদি করতে চাই, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া নেই, বেগ বের করতে বলা হচ্ছে, সেখানে কিন্তু আছে, থাকার কারণে অবশ্যই আমাদের এই সূত্রের অঙ্কগুলোকে অবশ্যই সিজিএস এককে করতে হবে। সিজিএস একক মানে এখানে যেমন এই কি আছে, এইচ এর মানটা নিয়ে আসতে হবে কিসে, সিজিএস এককে, অর্থাৎ 6.6 গুণ 10⁻27 আর্ক সেকেন্ড। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই গেল। এখন যদি বলা হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ 7.2 গুণন 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। তো দেখো এখানে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটির গতিবেগ দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, এবং ওই তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। আমি পূর্বে বলছি, যদি গতিবেগ দেওয়া থাকে ব্যাসার্ধ, অথবা ব্যাসার্ধ দেওয়া থাকে গতিবেগ, এই দুইটার ক্ষেত্রেই একই সূত্র, সেটা হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন এস ডিভাইডেড বাই 2 পাই, অর্থাৎ এটা। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এই সেন্টিমিটার দেওয়া আছে, আমি এটা সেন্টিমিটার রেখে অঙ্ক করতে পারবো, কারণ এই সূত্র দিয়ে যখনই অঙ্ক করব সেটা সিজিএস এককেও করা যাবে, আবার এসআই এককেও করা যাবে। এবার 4 নম্বর অঙ্কটা খেয়াল করো, যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে শুধু বলা আছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে এখানে কি দেওয়া নাই, বেগ দেওয়া নাই। তো তৃতীয় কক্ষপথের বেগ দেওয়া না থাকলে ব্যাসার্ধ নির্ণয় করার সূত্রটা কি, আর ইকুয়াল টু এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার।
তো এখানেও কি আছে বলো, ই আছে। ই থাকার কারণে অবশ্যই আমাদের অঙ্কটাকে সিজিএস এককে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের বুঝতে হবে যে কখন আমি কোন সূত্র দিয়ে অঙ্কটা করব। আমি আবার বলি, যদি কখনো কোনো কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে, বেগ নির্ণয় করতে বলা হয়, অথবা বেগ দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে 1 নম্বর সূত্রটা। আর এই 1 নম্বর সূত্রতে যখন আমরা অঙ্ক করব, তখন এটা সিজিএস এককে করতে পারবো, আবার এসআই এককেও করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ব্যাসার্ধ দেওয়া নেই, বেগ নির্ণয় করতে বলা হচ্ছে, তখন আমাদের এই 2 নম্বর, অর্থাৎ ভি ইকুয়াল টু 2πz² আর এখানে ই থাকার কারণে অবশ্যই আমাদেরকে এটা সিজিএস এককে করতে হবে, কারণ ইটা হচ্ছে সিজিএস এককে নির্ণয় করা। ঠিক অনুরূপভাবে যদি কোনো কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ দেওয়া না থাকে, তাহলে বেগ নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের অবশ্যই এটা আর ইকুয়াল টু n²h²4π² অর্থাৎ এখানে ই থাকার কারণেই এই সূত্রের অঙ্কটা আমাদেরকে অবশ্যই করতে হবে কি, সিজিএস এককে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যত অঙ্ক আছে, ইলেকট্রনের গতিবেগ অথবা এই কোনো কক্ষপথের ব্যাসার্ধ, আমাদের খেয়াল করতে হবে, যদি বেগ দেওয়া থাকে ব্যাসার্ধ, অথবা ব্যাসার্ধ দেওয়া থাকে বেগ, তাহলে সূত্র ওইটা ও 1 নাম্বারটা। আর যদি ব্যাসার্ধ দেওয়া নাই বেগ, তাহলে আমাদের 2 নাম্বারটা, আর বেগ দেওয়া নাই ব্যাসার্ধ, তাহলে 3 নাম্বারটা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে কিন্তু তুমি যদি আরও পিছে অনেক কিছু চিন্তা করো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তোমাদের কেমিস্ট্রির বিশাল একটা সিলেবাস, তোমাদের এখান থেকে কিন্তু সিলেক্টিভ জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে, ভালো করে শিখতে হবে। এই জন্য প্রিয় শিক্ষার্থী, এই টেকনিকগুলো যদি তুমি মনে রাখো, অনেক কঠিন অঙ্ক তোমার জন্য অনেক সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।